আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার গণিত অংশের জ্যামিতি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি দেখো, এই ক্লাসটি আমি যদি বলতে চাই পর্ব 7 নম্বর পর্বে মূলত আলোচনা করব আমি তোমাদের সাথে বর্গ আমরা কিভাবে পেয়ে থাকি, একটি চতুর্ভুজ থেকে আমরা কিভাবে বর্গ পাবো, বা কোনো একটি চতুর্ভুজ থেকে আমরা বর্গে রূপান্তর করার ক্ষেত্রে চতুর্ভুজটি কি কি শর্ত অবলম্বন করবে, বা আমরা যদি বলতে চাই এটিকে এভাবে যদি একটু আলোচনা করতে চাই, সর্বপ্রথমে আমরা যে বিষয়টি পাবো সামান্তরিক। লক্ষ্য করো, এই সামান্তরিক থেকে আমরা যদি আসতে চাই, এখানে আমরা সামান্তরিক থেকে পাবো দেখো রম্বস। ওকে, সামান্তরিক থেকে আমরা রম্বস পেয়েছি, যে সামান্তরিকের সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান তাকে আমরা রম্বস বলেছিলাম। তোমরা যদি ইতিপূর্বে পর্ব যে কয়টি আমি আপলোড করেছি সেই পর্বগুলো যদি দেখো, তাহলে একটি সামান্তরিক থেকে কিভাবে আমরা একটি রম্বস পেয়েছি, বা আমরা সামান্তরিক থেকে আমরা কিভাবে আয়ত পাবো সেটা যদি একটু আলোচনা করতে চাই, দেখো তাহলে আমরা সামান্তরিক থেকে পাবো দেখো আয়ত, অর্থাৎ যে সামান্তরিকের একটি কোণ সমকোণ ছিল সেই সামান্তরিকটিকে আমরা বলেছিলাম আয়ত। অর্থাৎ সামান্তরিকের কোনো কোণ কিন্তু আমাদের সমকোণ ছিল না, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল ছিল, অনুভাবে আয়তের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল ছিল। দেখো এখন আমরা যে বিষয়টি পাবো, যে আয়ত থেকে আমরা পাবো দেখো বর্গ। আয়ত থেকে আমরা পাবো দেখো এখন বর্গ, অর্থাৎ যে আয়তের সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান, যে আয়তের সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান তাকে আমরা কিন্তু বর্গ বলবো। অর্থাৎ আমরা যেমন সামান্তরিকের ক্ষেত্রে বলেছিলাম, সামান্তরিকের সন্নিহিত বাহু দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ওই চতুর্ভুজটিকে আমরা কিন্তু বলবো রম্বস। অর্থাৎ রম্বস এমন একটি সামান্তরিক যে সামান্তরিকের সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান ছিল, সেই সামান্তরিকটিকে আমরা বলেছিলাম রম্বস। আর আমরা আয়ত বলেছিলাম যে সামান্তরিকের একটি কোণ আমাদের সমকোণ তাকে আমরা কি বলেছিলাম, আয়ত বলেছিলাম। এখন আমরা যে বিষয়টি পাবো, যে আয়তের, লক্ষ্য করো আমি যদি এখানে এ বি সি ডি একটি আয়ত দ্বারা যদি প্রকাশ করি, তাহলে দেখতে পাচ্ছি দেখো আমরা এ বি সি আমরা বাহু নিয়েছি। দেখো অর্থাৎ আমরা এ বি এবং বিসি বাহু নিয়েছিলাম, একটা অংশ আমরা নিয়েছিলাম। সেই ক্ষেত্রে দেখো এ বি বাহু দৈর্ঘ্য এমনও হতে পারে, আমি এটি 4 সেন্টিমিটার নিলাম, লক্ষ্য করো। ওকে, আর বিসি বাহুর দৈর্ঘ্য আমি 5 সেন্টিমিটার নিলাম। যেহেতু আয়তের দৈর্ঘ্য, বা আমরা যদি বলতে চাই ভূমি আমাদের অবশ্যই প্রস্থ থেকে বড় হবে, তাহলে আমি এটি 5 সেন্টিমিটার নিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই আয়তের সন্নিহিত বাহু কোনটা কোনটা, দেখো আমরা সন্নিহিত বাহু কিভাবে বলবো, আমি যদি এটাকে একটু এভাবে ক্লোজ করি, তাহলে দেখো আয়তের সন্নিহিত বাহু কোথায় কোথায় আছে আমরা একটু দেখি। সন্নিহিত বাহুদ্বয় কোনটা কোনটা, দেখো এ বি আর দেখো বিসি সন্নিহিত বাহু। আয়তের সন্নিহিত বাহুদ্বয় দেখো আমরা বিসি বাহুর সাথে আমরা সিডি বাহু আমরা সন্নিহিত বাহু পাচ্ছি। আয়তের দেখো সিডি বাহুর সাথে আমরা এডি বাহু পাবো, দেখো সন্নিহিত বাহু। আবার লক্ষ্য করো ওই এডি বাহুর সাথে আমরা এডি যে বাহু পাবো, এডি বাহুর সাথে এবি যে বাহু পাবো, সেই ক্ষেত্রে দেখো আমরা 4 জোড়া কিন্তু সন্নিহিত বাহু পেলাম। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু দেখো আমাদের আয়তের একটি বাহুকে আমরা দৈর্ঘ্য বা বড় বাহু হিসাবে বিবেচনা করব, অপর একটি বাহুকে আমরা
প্রস্থ বা ছোট বাহু হিসাবে বিবেচনা করব। এটা যদি 4 হয় অর্থাৎ AB যদি 4 হয় BC আমাদের 5 হলো। তাহলে আমরা যদি এখান থেকে আমরা এটা 4 না নিয়ে আমরা এটাকে 2 সেন্টিমিটার দিই তাহলে দেখা যাক কেমন হতে পারে, বা এটা আমরা 3 সেন্টিমিটার নিলে চিত্রটা একটু দেখতে সুন্দর হবে। দেখো যে আমরা যদি এখন AB এর সমান করে এখানে ABCD ছিল, আমরা এখানে P কেটে নিলাম, অর্থাৎ এখানে BP সমান কি হলো দেখো তো, এখান থেকে আমরা পাচ্ছি দেখো BP বাহু সমান আমরা দেখো AB বাহু পাচ্ছি। সেই ক্ষেত্রে লক্ষ্য করো এটা 3 সেন্টিমিটার হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়তের সন্নিহিত বাহু কিন্তু প্রাথমিক অবস্থায় সমান ছিল না। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো এই ক্ষেত্রে দেখো AB বাহুর তুলনায় কিন্তু BC বাহু ছিল, আবার BC বাহু আমাদের CD বাহু থেকে বড় ছিল, আবার CD বাহু দেখো CD বাহুর তুলনায় AB বাহু বড় ছিল, আবার দেখো AD বাহু আমাদের AB বাহু থেকে বড় ছিল। অর্থাৎ আয়তের সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান ছিল না। যখনই আমরা এই সন্নিহিত বাহু সমান করে নিয়েছি দেখো AB এবং এখানে আমরা 5 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার বাদ দিলে আমরা 3 সেন্টিমিটার পেয়েছি, তখন দেখো ওই সাইড থেকে AD আর BC, এখান থেকে AD থেকে যদি আমরা এখানে কিউ অংশ কেটে নিই তাহলে দেখো এটা 3 সেন্টিমিটার হচ্ছে, আর আমাদের PQ যখন যোগ করছি তখন দেখো আমাদের 4টি বাহুর দৈর্ঘ্যই কিন্তু আমাদের সমান হয়ে যাচ্ছে। তখনই আমরা বলতে পারবো এই আয়তটি একটি বর্গ হবে। এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বর্গ, যেখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা সমান পাচ্ছি। অর্থাৎ এই আয়তের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য যখনই সমান হচ্ছে তখনই কিন্তু সেটি একটি বর্গ হয়ে যাচ্ছে। তাহলে আয়ত এবং বর্গের মধ্যে ব্যতিক্রম বা পার্থক্য হচ্ছে আয়তের আমরা দেখতে পেলাম সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান ছিল না, কিন্তু বর্গের কিন্তু সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান। অর্থাৎ আয়তের বিপরীত বাহু পরস্পর সমান, কিন্তু আমরা বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান পেলাম। অর্থাৎ বর্গের কিন্তু 4টি বাহুর দৈর্ঘ্যই কিন্তু আমরা পরস্পর সমান পাচ্ছি, কিন্তু আয়তের বিপরীত বাহুর গুলো পরস্পর সমান ছিল। আয়তের বিপরীত বাহুগুলো সমান্তরাল ছিল, বর্গের বিপরীত বাহুগুলো সমান্তরাল ছিল, এবং আমরা কিন্তু আয়তের প্রত্যেকটি কোণ কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়েছিলাম। এখানে দেখো বি কোণের মানটি কিন্তু আমরা 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই যে বি কোণের মান কিন্তু 90 ডিগ্রি আছে, অর্থাৎ আয়তের কোণ 90 ডিগ্রি, এবং ওই 90 ডিগ্রি কোণকে আমরা পরিবর্তন করব না বর্গ তৈরি করার ক্ষেত্রে। শুধুমাত্র আয়তের সন্নিহিত বাহু, যে বাহুটার দৈর্ঘ্য ছোট সেই বাহুর সমান করে বড় বাহু থেকে আমরা বাহুর অংশ কেটে নিব, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো বর্গ। তাহলে বর্গর সংজ্ঞা কিন্তু আমরা এভাবে দিব যে যে আয়তের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে কিন্তু আমরা বর্গ বলবো। বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, বর্গের প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ, বা বর্গের প্রত্যেকটি কোণ সমান, অর্থাৎ বর্গের প্রত্যেকটি কোণই কিন্তু 90 ডিগ্রি, প্রত্যেকটি কোণে কিন্তু আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে আমরা বর্গের চিত্র দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র পাবো এটিকে আমরা কিন্তু বলবো বর্গ ক্ষেত্র। তাহলে তোমরা অনেকে বলে থাকো যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বর্গ বলে থাকি। তাহলে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান সেটা তো আমাদের রম্বসও হতে পারে। তাহলে রম্বস এবং বর্গের মধ্যে পার্থক্য কি? কমন একটি পার্থক্য যে রম্বসের কোনো কোণ সমকোণ নয়, কিন্তু বর্গের প্রত্যেকটি কোণই কিন্তু সমকোণ। আরেকটি পার্থক্য হচ্ছে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান, কিন্তু রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান না। আবার আমরা বর্গের পরিসীমা এবং রম্বসের পরিসীমা কিন্তু একই। এই যে বিষয়গুলো, বর্গের সাথে আমরা রম্বসের কম্পেয়ার করতে পারি, কারণ রম্বস তো এসেছে আমাদের সামান্তরিক থেকে, আবার সামান্তরিক থেকে কিন্তু তোমরা পেয়েছো আয়ত।
আবার আয়ত থেকে তুমি কিন্তু পাচ্ছ বা তোমরা পাচ্ছ কিন্তু বর্গ। তাহলে সব কিছুর মূলে আমরা দেখতে পাচ্ছি কি বলতো, সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি যে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আমরা আয়ত বলেছি, আর যে আয়তের সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান তাকে কিন্তু আমরা বর্গ বলবো। সো প্রিয় শিক্ষার্থীরা, আয়ত এবং বর্গের অনেকগুলো বৈশিষ্ট্য সমান, শুধু পার্থক্য এক জায়গায়, যে আয়তের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো পরস্পর সমান। আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান। ওকে, তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের বলবো যে আমরা আয়ত কিভাবে পাচ্ছি। আমি যদি আবার একটু তোমাদের সামনে এইভাবে একটু আলোচনা করতে চাই, দেখো সামান্তরিক থেকে সরাসরি আমরা রম্বস পাচ্ছি, আর সামান্তরিক থেকে দেখো আমরা আয়ত পেলাম, এবার আয়ত থেকে দেখো আমরা বর্গ পাচ্ছি। ওকে, এবং দেখো এখানে রম্বস এবং বর্গের মধ্যে আমাদের তুলনামূলক কিছু বিষয় আমাদের শিখতে হবে বা জানতে হবে। আমি যেটা আলোচনা করেছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান না, আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান, রম্বসের কোনো কোণই কিন্তু সমকোণ না, কিন্তু বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ। ওকে, আমরা এখন যদি এখানে এই বর্গের একটি কর্ণ যোগ করি, তাহলে কিন্তু দুইটি সমকোণী ত্রিভুজ হবে। আমি এই ক্লাসের আগের ক্লাসে আয়তে কিন্তু আমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে সমকোণী ত্রিভুজ থেকে আলোচনা করেছি। সো এখন আসো, তাহলে আমরা যে কাজটি পাবো সেটি হচ্ছে বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা একটু দেখাবো, বর্গের পরিসীমা দেখাবো, বর্গের কর্ণের দৈর্ঘ্যটি একটু দেখানোর চেষ্টা করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে একটি বর্গ থেকে আমরা কি কি সূত্র পেতে পারি। বর্গক্ষেত্র থেকে একটু দেখো, তাহলে আমরা এখন একটি বর্গ অঙ্কন করলাম। দেখো মুক্ত হস্তে, যে বর্গের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ দেখো এখানে সমান পাচ্ছি, প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য আমরা সমান পেলাম। যেহেতু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় তোমরা ক্লাস 6 এর ম্যাথ করছো, 7 এ ম্যাথ করবে, সেই ক্ষেত্রে আমি বর্গের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্যকে এ অক্ষর দ্বারা আমি যদি প্রকাশ করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, বর্গের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য কি বলতো সমান, এবি সমান বিসি সমান সিডি সমান এডি সমান আমরা একক আমরা লিখে নিলাম। ওকে, তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল কি পাবো বলতো, তাহলে বর্গের ক্ষেত্রফল পাবো, বর্গের ক্ষেত্রফল কি পাবো বলতো, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য গুণ দেখো এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক হবে। তাহলে এক বাহু বলতে এখানে আমরা এ বি গুণ আমরা দেখো বিসি বলতে পারি, বা এখানে আমরা বলতে পারি দেখো বিসি গুণ দেখো সিডি বলতে পারি, বা আমরা এখানে বলতে পারি দেখো সিডি গুণ আমরা এডি বলতে পারি, বা আমরা বলতে পারি দেখো এডির সাথে আমরা যদি এবি গুণ করি, তাহলে অলওয়েজ কি হচ্ছে দেখো তো, এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কি হচ্ছে বলো, এবি বাহুকে এ ধরেছি, আরেকটি বাহুকে এ ধরেছি, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু আমাদের সমান ছিল, তাহলে এক বাহু গুণ এক বাহু। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু তোমরা ক্যাডেট কলেজ পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই ক্ষেত্রে তোমরা জানো বা 6 এর অনেক ম্যাথই করা লাগবে, যে কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত সংখ্যাটিকে আমরা বর্গ সংখ্যা বলবো। যেমন 3কে 3 দ্বারা গুণ করলে 3 × 9, 3 এর বর্গ কিন্তু 9 হয়। সেক্ষেত্রে আমরা যদি 3কে 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা লিখি 3 × 9, তো এর মান যদি 3 হয়, তাহলে আমরা এ গুণ এ সমান আমরা লিখতে পারবো দেখো এ স্কয়ার। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এ স্কয়ার মানে কি বলতো, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার আমরা লিখতে পারবো, যে এ গুণ এ অর্থাৎ বর্গের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারবো এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে
বর্গের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারবো বলতো, এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য, অর্থাৎ আমরা লিখতে পারবো দেখো a স্কয়ার বর্গ একক। অর্থাৎ বীজগণিতিক রাশির ক্ষেত্রে কোন একটি চলককে ওই চলক দ্বারা যদি গুণ করা হয় তাহলে আমরা যে রেজাল্টটি পাবো সেটা হবে ওই চলকের বর্গ, অর্থাৎ a স্কয়ার, ওকে, x স্কয়ার বাই m স্কয়ার। অর্থাৎ বর্গের একটি বাহু দৈর্ঘ্য যদি আমরা এখানে 6 সেন্টিমিটার ধরি, প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য যদি আমি 6 সেন্টিমিটার ধরি দেখো, তাহলে কি হতে পারে, তাহলে a গুণ a বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমরা পাচ্ছি দেখো 6 গুণ 6 সমান আমরা 36 বর্গ একক আমরা পাচ্ছি, একটু খেয়াল করো। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে একটি বাহু দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে ওই বাহুকে আবার ওই বাহু দ্বারা গুণ করব। অর্থাৎ কোন একটি দৈর্ঘ্য যদি নির্দিষ্ট পরিমাণ মান পাওয়া যায়, 5 যদি হয় বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য, তাহলে 5 গুণ 5 হয়ে যাবে 25 বর্গ একক, বলতে সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছে দেখো এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য। এখন প্রশ্ন হচ্ছে, যদি বলা হয় একটি বর্গের ক্ষেত্রফল, বলা হলো বর্গের ক্ষেত্রফল বলা হলো 100 বর্গ সেন্টিমিটার, বলা হলো একটি বর্গের ক্ষেত্রফল দেয়া আছে 100 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গের এক বাহু দৈর্ঘ্য কত হবে, যেমন আমরা বলছি যে 3 কে 3 দ্বারা আমরা যদি গুণ করি তাহলে 3 এর বর্গ পাচ্ছে কত, 3 স্কয়ার মানে কত 9। তাহলে 9 এর বর্গমূল কত হবে, তাহলে 9 সংখ্যাটি পেয়েছি, নিঃসন্দেহে 9 কে বর্গমূল করেই কিন্তু আমরা মেন সংখ্যাটি পাবো, বর্গমূল সংখ্যাটি পাবো। তাহলে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেয়া থাকে তাহলে ওই ক্ষেত্রফলকে বর্গমূল করে নিব। আমি আগের ক্লাসগুলোতে তোমাদের বলেছি। তাহলে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে, বলা হলো কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে ইহার এক বাহু দৈর্ঘ্য কত, ইহার এক বাহুর দৈর্ঘ্য কত, ওকে। তাহলে আমাদের মনে রাখতে হবে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য সমান এই ক্ষেত্রফলের বর্গমূল, অর্থাৎ ক্ষেত্রফল যা দেওয়া থাকবে সেটার আমরা বর্গমূল করব, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আসো, তাহলে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য সমান আমরা কি পাবো বলতো, বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য সমান আমরা নতুন একটি সূত্র পাচ্ছি দেখো, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান আমরা লিখব ক্ষেত্রফল এর আমরা কি দিব বলতো, বর্গমূল দিব, দিয়ে একক দিব, ওকে। তাহলে আমরা একটি সূত্র পাচ্ছি দেখো, বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য সমান ক্ষেত্রফলের কিন্তু আমরা বর্গমূল পাবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম বলতো, 100 পেয়েছিলাম। তাহলে 100 এর বর্গমূল যদি করি তাহলে আমরা কি লিখতে পারি, 10 গুণ 10, তাই না। তাহলে এটা আমরা কি লিখবো দেখো, 10 স্কয়ার, আর এই রুটের অর্থ কিন্তু আমি বলেছিলাম পাওয়ার হাফ। তাহলে এটা ক্যালকুলেশন করলে শুধু পাবো দেখো 10 একক পাবো, ওকে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য যদি দেয়া থাকে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, ওই বাহুর সাথে ওই বাহুই গুণ করব। আর ক্ষেত্রফল যদি দেয়া থাকে বর্গক্ষেত্রের, তাহলে এক বাহু দৈর্ঘ্য কি পাবো, ওই ক্ষেত্রফলের বর্গমূল করে নিব, মেন সংখ্যাটা আমরা বের করব। হতে পারে যে আরো অন্য কোনো সংখ্যা হতে পারে, 10 যদি হয় তাহলে তার বর্গমূল কত হবে, রুট ওভার হবে, সেটা নিয়ে দেখো একটু আলোচনা করব। যে একটি বর্গক্ষেত্রের আমাদের কর্ণের দৈর্ঘ্য বা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কিভাবে পাবো দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা পাবো, তোমরা জানো বর্গের আমরা যদি বলতে চাই বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা হবে 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দেখো দৈর্ঘ্য। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটিকে একক লিখব, যেমন ওখানে কি লিখেছে দেখো, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত বলো, 6 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখবো, 4 গুণ দেখো 6। আমরা পরিসীমা বললে কি কিভাবে নির্ণয় করব বলো, পরিসীমা বলতে এখানে একটি বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করলাম, আবার ঘুরে ঘুরে 4টি বাহু
উপরে অতিক্রম করে ওই বিন্দুতে যখন আসছে তখন কিন্তু আমরা পরিসীমা পাচ্ছি। তাহলে 4 ছক কত বলতো? 24 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার হবে না। পরিসীমা মানে সম্পূর্ণ দৈর্ঘ্য। অ্যাকচুয়ালি বর্গের পরিসীমা না যদি বলে আমরা বলি বর্গের সম্পূর্ণ দৈর্ঘ্য কত, সম্পূর্ণ দৈর্ঘ্য যে কথা, বর্গের পরিসীমাও কিন্তু একই কথা। বর্গের সম্পূর্ণ দৈর্ঘ্য যে কথা, বর্গের পরিসীমাও কিন্তু একই কথা। এখন আসো বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো? বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে ফাইন্ড আউট করব? তো তোমাদের আগেও বলেছি যে আয়তের ক্ষেত্রে যেমন আমরা কি করেছিলাম বলো, আয়তের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পেয়েছিলাম কত বলো তো? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার এর বর্গমূল পেয়েছিলাম। তাহলে আমরা একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য যখন আমরা ফাইন্ড আউট করব তখনই কিন্তু দেখো আমাদের একটি কর্ণ বর্গকে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কনভার্ট করে। লক্ষ্য করো, আমরা যদি দেখি যে এ বি সি দেখো সমকোণী ত্রিভুজ, দেখো এ বি সি সমকোণী ত্রিভুজ পাচ্ছি, কারণ একটি কোণ সমকোণ আছে। তাহলে সমকোণী ত্রিভুজ পাচ্ছি, সেই ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি বলতো? এ বি বাহু সমান আমরা বিসি বাহু পাচ্ছি। তাহলে আমরা বলবো যে এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ বাহুভেদে আমরা ত্রিভুজ তিন প্রকার পাই: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখো এ বি সি কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, বাট একটি কোণ সমকোণ আছে। তাহলে আমরা বলতে পারি যে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা বলতে পারবো। অর্থাৎ একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যে বর্গের কর্ণ বর্গটিকে, বর্গের একটি কর্ণ বর্গটিকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে রূপান্তর করে। বর্গের দুইটি কর্ণ বর্গটিকে চারটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে রূপান্তর করে। তাহলে আমাদের এই বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, এটাই এ, এটাই এ, এটাই এ, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য কি পাবো বলতো? বর্গের, আমরা যদি বলতে চাই বর্গের, লক্ষ্য করো, বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি পাবো বলতো? তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলেছিলাম কর্ণের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এখানে আমরা কি পাবো বলতো? এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, তার মানে কি বলতো? এ বি স্কয়ার দেখো আমরা পাচ্ছি, বা এটাকে আমরা এ স্কয়ার লিখবো। আবার আমরা কি লিখতে পারবো বলতো? এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার লিখতে পারবো। এটাকে আমরা কি লিখবো বলতো? বিসি আমরা হোল স্কয়ার, বা এটা আমরা পাচ্ছি দেখো এ স্কয়ার। কর্ণের দৈর্ঘ্য তাহলে এক বাহু বর্গ প্লাস এক বাহুর বর্গর সমষ্টির আমরা বর্গমূল করব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? এখানে কি পাচ্ছি বলতো? এ স্কয়ার এ স্কয়ার, তাহলে কয়টা বলো? দুইটা এ স্কয়ার পাচ্ছি। লক্ষ্য করো, তোমাকে যদি বলা হয় এ এবং বি দুটি চলো, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পাবো রুট ওভার এ রুট ওভার বি। অর্থাৎ তুমি যদি 4 ইন্টু এ পাও, এবার যদি বর্গমূল হয় তাহলে আমরা 4 এর বর্গমূল আলাদা দিতে পারবো, এর বর্গমূল আলাদাভাবে দিতে পারবো। তাহলে 4 এর বর্গমূল দেখো 2 পাচ্ছি, আর এর বর্গমূল দেখো আমরা রুট ওভার এ পাচ্ছি। তাহলে 2 আমরা যেটা পাচ্ছি, এটা যদি একটু বামে সরিয়ে লিখি তাহলে একটু দেখো, এই যে কর্ণের দৈর্ঘ্য আমরা পাবো, কর্ণের দৈর্ঘ্য দেখো 2 এ স্কয়ার আমরা বর্গমূল আকারে যদি পাই, তাহলে 2 এর মাথায় রুট ওভার দিব, গুণ এ স্কয়ার মাথায় আমরা রুট ওভার দিব। তাহলে রুট ওভার 2 থাকছে, আর এ স্কয়ার রুট চলে গেলে শুধু এ থাকে। তাহলে আমরা লিখবো এ ইন্টু রুট ওভার 2 একক। তাহলে আমরা কি লিখতে পারবো? কর্ণের দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারবো রুট ওভার 2 গুণ এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য পাইলাম কি বলো? কর্ণের
দৈর্ঘ্য লাস্ট আমরা পাইলাম যে বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য পেলাম √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছিলাম দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হোল রুট ওভার। আর এখানে যেহেতু বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং আমরা এ স্কয়ার প্লাস এ স্কয়ার অর্থাৎ এক বাহু স্কয়ার দুইটা এক বাহুর স্কয়ার সমষ্টিকে যখন আমরা বর্গমূল করব তখন আমাদের এক বাহু স্কয়ার আর রুট চলে যাবে, এক বাহু স্কয়ার আর রুট চলে যাবে, শুধু এক বাহু থাকবে আর √2 এখানে থাকবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চেষ্টা করেছি যে তোমাদের চতুর্ভুজের ক্লাসিফিকেশনের মধ্যে বর্গ নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টায় ছিলাম, এবং বর্গের ক্ষেত্রফল, বর্গের পরিসীমা, বর্গের কর্ণের দৈর্ঘ্য বা বর্গ কখন পাবো বা বর্গ আমরা কোন চতুর্ভুজ থেকে আমরা পাবো, সেই ক্ষেত্রে আয়ত থেকে আমরা বর্গ পেয়েছি, বা বর্গের সাথে আমরা রম্বসের কম্পেয়ার করব, বা রম্বসের ক্ষেত্রফল, রম্বসের পরিসীমা, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য, রম্বসের উচ্চতা, এই সংক্রান্ত অনেক কিছু আমি আলোচনা করেছি। তোমরা যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্রতিটি ভিডিও যদি দেখো, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার পর্ব আজকে 7টি পর্ব যদি তোমরা খুব সুন্দরভাবে দেখো, আমাদেরও বিশ্বাস তোমাদের এই বেসিক বিষয়গুলো সুন্দরভাবে শিখা হবে, জানা হবে। বা আমি চেষ্টা করেছি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা কোনো যদি প্রশ্ন দেয়া থাকে, একটি বর্গের দৈর্ঘ্য দেয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, হয়তো 6 একক বললো যে কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে কর্ণের দৈর্ঘ্য বলতে 6 ইন্টু √2 একটি অম্লক সংখ্যা। এগুলো নিয়ে অনেক কথাবার্তা তোমরা সপ্তম শ্রেণীতে পাবে, 9, 10-এ পাবে। শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী খুব ভালোভাবে তোমরা প্রিপেয়ার হও, এবং পঞ্চম শ্রেণীতেও ভালোভাবে পড়াশোনা করেছো, তোমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে জ্যামিতিতে অংশ করবে এবং জ্যামিতিতে প্রচুর মার্কস পাওয়ার চেষ্টা করবে। দেখবে ইনশাল্লাহ যে কোনো ভালো ক্যাডেট কলেজে তোমরা চান্স পাবে, এবং তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, সে প্রত্যাশা এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।